প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তানজিনা তাহমিনা, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, লাইনুল ইসলাম ডিগ্রি কলেজ থেকে বলছি। আজকে তোমাদের সাথে আমার আলোচ্য বিষয় হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ে প্রথম প্রশ্নটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলি। তো মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলি আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে অর্থনীতি সম্পর্কে একটু ধারণা দিতে চাই। অর্থনীতি ইংরেজি শব্দ হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স বানানটা হচ্ছে ICONOMICS, ইকোনমিক্স। এই ইংরেজি শব্দটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ ঐকোনমিয়া হতে। ঐকোনমিয়া বানানটা হচ্ছে OIKONOMIA, ঐকোনমিয়া, যার বাংলা অর্থ হচ্ছে গার্হস্থ্য পরিচালনা। আচ্ছা, অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। উনি 1176 সালে একটা বিখ্যাত বই লেখেন। বইটির নাম হচ্ছে অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস। সংক্ষেপে আমরা দি ওয়েলথ অফ নেশনস বলতে পারি। আচ্ছা, এই বইয়ে উনি বলেছেন জাতীয় সম্পদের প্রকৃতি ও কারণগত অনুসন্ধান প্রক্রিয়াই হলো অর্থনীতি। তার মানে কি, উনি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন। অ্যাডাম স্মিথ সংজ্ঞা দিয়েছিলেন 1776 সালে। তারপর অনেক কাল পার হয়ে গিয়েছে। তারপরে এসেছেন লায়ন রবিন্স। উনি 1931 সালে একটি বই লেখেন। বইটির নাম হচ্ছে দি নেচার অ্যান্ড সিগনিফিক্যান্স অফ ইকোনমিক্স সায়েন্স। এই বইয়ে উনি অর্থনীতি সম্পর্কে বলেন, অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। তো আমরা এই আধুনিক অর্থনীতিবিদ রবিন্সের সংজ্ঞা থেকে অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো আমরা বের করে নিয়ে আসতে পারি। তো ওনার সংজ্ঞাকে বিশ্লেষণ করলে 3টি বৈশিষ্ট্য বের হয়ে আসছে। এক হচ্ছে অসীম অভাব, 2 সীমিত বা দুষ্প্রাপ্য সম্পদ, 3 সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। তাহলে আমরা অর্থনীতি সম্পর্কে কি জানলাম? যে অর্থনীতি হচ্ছে একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। তাহলে আমরা এই অর্থনীতির সংজ্ঞাটি বিশ্লেষণ করে 3টি বৈশিষ্ট্য পেলাম। একটা বৈশিষ্ট্য হচ্ছে অসীম অভাব, 2 সীমিত বা দুষ্প্রাপ্য সম্পদ, 3 সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে আমাদের আশেপাশে যা কিছু আছে আমাদের কিন্তু অভাব অসীম। আমরা আমাদের চাওয়া মাত্র কি আমরা সব কিছু পাই না, কারণ আমাদের অভাব হচ্ছে অসীম এবং সেই তুলনায় আমাদের সম্পদ হচ্ছে সীমিত। এই যে প্রকৃতি আল্লাহ প্রদত্ত, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন যখন, তখন যে সম্পদ দিয়েছেন ওর বাইরে কি মানুষ আর কিছু আবিষ্কার করতে পারে না। কিন্তু পৃথিবী যখন আবিষ্কার হয় তখন যে পরিমাণ মানুষ ছিল, এখন কিন্তু দিন দিন মানুষ অনেক বেড়ে চলেছে। বাড়তে বাড়তে এখন অনেক কয়েকশো কোটি মানুষ হয়ে গেছে। তো তোমরা একটা চিন্তা করে দেখো, এই যে এতগুলো মানুষ পৃথিবীতে আসলো, অথচ সম্পদ কিন্তু প্রকৃতি প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। আল্লাহ যে সম্পদগুলো দিয়েছেন তার বাইরে কিন্তু আর মানুষ সম্পদ বাড়াতে পারছে না। কিন্তু কী করছে, যে সম্পদ আমরা দিয়েছেন ওই সম্পদটাকে বিকল্পভাবে ব্যবহার করে মানুষ তার চাহিদা মিটিয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা অর্থনীতির সংজ্ঞাটা আমরা সবাই মনে রাখার চেষ্টা করবো। তোমরা যেহেতু বই কিনো নাই, আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি, তোমরা সংজ্ঞাগুলো লিখে নিবে এবং কত সালে অ্যাডাম স্মিথ বই লিখলেন এবং বইটির নাম সেটাও আমি লিখে দিয়েছি, সেটা লিখে দিবে। তারপর রবিন্স অর্থনীতি সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞাটি দিয়েছেন। উনি বলেছেন অর্থনীতি হচ্ছে দুষ্প্রাপ্যের বিজ্ঞান। দুষ্প্রাপ্য ধারণাটি সর্বপ্রথম অর্থনীতিতে রবিন্স নিয়ে আসেন। তো আর পল স্যামুয়েলসন, উনি হচ্ছে নোবেল বিজয়ী একজন অর্থনীতিবিদ। উনি অর্থনীতি সম্পর্কে অনেক মূল্যবান কথা বলেছেন এবং এই যে অর্থনীতির যে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলি, এই কথাটি সর্বপ্রথম সম্বন্ধে সাধন করেন P.A. স্যামুয়েলসন। উনি উৎপাদন সম্ভাবনা রেখা নামে একটি রেখার কথা বলেন। ওই রেখার সাহায্যে উনি এই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করেন। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখাটি কি? উৎপাদন সম্ভাবনা রেখার সংখ্যাটি হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি বিদ্যুতের সাপেক্ষে
সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। উৎপাদন সম্ভাবনা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সংক্ষেপে PPC। তাহলে আমরা কি শিখলাম? উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা এই যে পল স্যামুয়েলসন তিনটা সমস্যার কথা বলেছেন, এই তিনটা সমস্যাকে সমাধান করব। P.S. স্যামুয়েলসন তিনটা সমস্যার কথা বলেছেন। সমস্যাগুলো কি? ক, কি এবং কতটুকু উৎপাদন করা হবে। খ, কি উপায় উৎপাদন করা হবে। গ, কার জন্য উৎপাদন করা হবে। আমাদের সমাজে মৌলিক এই তিনটা সমস্যা আমরা সবসময় ফেস করে থাকি। বিশেষ করে উৎপাদনকারীরা কিন্তু এই সমস্যাগুলো সবসময় ওনারা সমস্যায় পড়ে যান। যে যেমন একজন ব্যবসায়ী, একজন উৎপাদনকারী, সে চিন্তা করে যে সে কী উৎপাদন করবে এবং কতটুকু পরিমাণ উৎপাদন করবে। এই পাওয়ার জন্য আমরা এই চিত্রটাকে দেখব, এবং খাওয়ার জন্য যে কী উপায় উৎপাদন করা হবে, খাওয়ার জন্য এই চিত্র, এবং গড় জন্য কার জন্য উৎপাদন করা হবে, গড় জন্য হচ্ছে এই চিত্র। আমরা এখন আস্তে আস্তে চিত্রের ভিতরে ঢুকে যাব। তো চিত্র তোমরা দেখে ভয় পাবে না, আস্তে আস্তে তোমরা প্র্যাকটিস করবে, বই থেকে প্র্যাকটিস করবে, তোমরা নিশ্চয়ই পারবে, ভয়ের কিছু নাই। আর তারপরে তো আমি আসি, আল্লাহ বাঁচায় রাখলে অনলাইন ক্লাসের পরে যখন আমরা ক্লাসে একত্র হবো, তখন তোমাদেরকে আমি হাতে কলমে এটা শেখানোর ব্যবস্থা করবো। আজকে তোমরা ভয় পাবে না, তোমরা আস্তে আস্তে তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো। তো দেখো, এই যে চিত্রটা ক, এখানে কি আছে? এই যে একটা রেখা A B রেখা, এটা উৎপাদন সম্ভাবনা রেখা। A B উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে, এটা সংজ্ঞাটা আমি আগেই বলেছি তোমাদেরকে, যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে, এই দেখো বিভিন্ন বিন্দু A B একটি উৎপাদন সম্ভাবনা রেখা। তার মানে হচ্ছে এটা আমাদের যেরকম জমি নির্দিষ্ট করা থাকে, আমাদের সম্পদ থাকে নির্দিষ্ট। আমাদের যখন আমরা জমি চাষ করতে যাই, আমাদের জমিটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে থাকে, তাই না? যেমন আমি বলতে পারি যে এটা একটা জমি, এটা একটা জমি, এর এতটুকু হলো আমার নিজস্ব জমি আছে। আমি কি এর বাইরে যে উৎপাদন করতে পারবো? না, পারবো না। অন্যের জমি উৎপাদন করা যাবে না। কাজে আমার যা সম্পদ আছে তার ভিতর থেকে আমাকে উৎপাদন চালিয়ে যেতে হবে। তো আমরা সেইটা বোঝানোর জন্য চিত্রের মাধ্যমে এইভাবে দেখালাম যে এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, এই AB, এবং AB রেখার উপরস্থ বিন্দুগুলোই হচ্ছে সমন্বয় বিন্দু। মানে এই অক্ষে আমি নিয়েছি হলো কৃষি দ্রব্যের পরিমাণ, আর এই অক্ষে আমি নিয়েছি শিল্প দ্রব্যের পরিমাণ। শিল্প দ্রব্যের পরিমাণ হিসেবে আমি ধরেছি পাট, এবং কৃষি দ্রব্যের পরিমাণ হিসেবে আমি ধরেছি ধান। তাহলে আমি যদি সব ওই জমিতে যদি আমি সবটুকুই ধান উৎপাদন করি, তাহলে ও এ পর্যন্ত আমি উৎপাদন করতে পারবো। আর যদি ধান উৎপাদন আমি না করে যদি আমি পাট উৎপাদন করি, তাহলে ও বি পর্যন্ত আমি পাট উৎপাদন করতে পারবো। এখন যদি আমার মনে হয় যে না, দুটা দ্রব্যেরই প্রয়োজন আছে, কম আর বেশি, যদি কম বেশি করে উৎপাদন করতে হয়, তাহলে আমাকে কী করতে হবে? আমাকে চুজ করতে হবে আমি কোন বিন্দু থাকবো, এই বিন্দু থাকবো এ বিন্দু থাকবো। কারণ এই বিন্দুটা প্রকাশ করতেছে কি? দুটা উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ, তাই না? আচ্ছা, এই বিন্দুতে খেয়াল করে দেখো, এই বিন্দুতে Y0 পর্যন্ত হচ্ছে আমার কৃষি দ্রব্যের পরিমাণ, মানে ধান। আমি যদি একই সঙ্গে ধান এবং পাট উৎপাদন করতে চাই, তাহলে আমাকে এতটুকু ধান করতে হবে, আর পাট করতে হবে হলো OX1 পর্যন্ত। তাহলে তোমরা কিন্তু কী দেখতে পাচ্ছ যে OY0 গ্রেটার দেন OX0, তাই না? তার মানে এতটুকু হলো বড়। আমি যদি এই বিন্দুতে থাকি, তাহলে আমার বেশি উৎপাদিত হচ্ছে কি? ধান, আর কম উৎপাদিত হচ্ছে পাট। এখন আবার যদি আমি মনে করি যে না, ধানের চেয়ে পাট আমার দরকার বেশি, তাহলে তখন আমি কী করবো? আমি এই বিন্দুতে থাকবো। এই বিন্দুতে থাকলে কী হবে? ওয়াইয়ের পরিমাণ কমে যাচ্ছে আর পাটের পরিমাণ বাড়তেছে। তখন আমার কী আসবে? OY1 লেস দেন OX1। তার মানে এই বিন্দুতে আমার ধান উৎপাদন কম হচ্ছে, পাট উৎপাদন বেশি হচ্ছে, ঠিক আছে? তো এর বাইরে যদি আমরা একটা বিন্দু নিই, এর বাইরে যদি আমি এই যে বিন্দুটাকে ধরি, আমি কি অন্যের জমি থেকে চাষাবাদ করতে পারবো? না, পারবো না। যার জন্য এই বিন্দুতে আমার উৎপাদন করা সম্ভব না। আর এর ভিতরে যদি আমি একটা বিন্দু নিই, সি বিন্দু নেই, আমি কি সি বিন্দুতে উৎপাদন করবো? না, সি বিন্দু উৎপাদন কেন আমি করবো না? কারণ যেহেতু আমার সম্পদ আছে অনেক, আমার লোক আছে, আমি কম উৎপাদন করে কেন থাকবো? কারণ আমার তো প্রয়োজন আছে, আমার তো দরকার, সম্পদ দরকার। যেহেতু আমার চাহিদা বেশি, যোগান কম, কাজে আমি কম উৎপাদন করে আমি থাকবো না। আমাকে কী করতে হবে? আমি শীতেও থাকতে পারবো না, আবার যে বিন্দুতেও আমি যেতে পারবো না, কারণ যে হলো আমার সীমানার বাইরে, অন্য জমিতে গিয়ে তো আমি চাষবাস করতে পারবো না। কাজে আমাকে উৎপাদন করতে হবে A B রেখা
রেখার উপরে যে কোনো বিন্দুতে, অথবা হয় এ না বি। আমি যদি পুরা জমিতে ধান উৎপাদন করি তাহলে আমার কী হবে, ও এ পর্যন্ত আমার ধান আসতেছে। আর আমি পুরা জমিতে যদি পাট উৎপাদন করতে হলে আমার ও বি পর্যন্ত আমাকে পাট উৎপাদন করতে হবে। তাহলে তোমরা কি বুঝতে পারতেছো আমি কি বললাম? এটা হচ্ছে যে কাম্য উৎপাদন নির্ধারণ, মানে একজন উৎপাদনকারী, একজন ব্যবসায়ী সে কতটুকু পরিমাণ উৎপাদন করবে তা তাকে ঠিক করতে হয়, তাকে ভাবতে হয়। এই যে সে ভাবতেছে, সে চিন্তা করতেছে, এটাই হচ্ছে একটা মৌলিক সমস্যা। তাহলে P.A. স্যামুয়েলসন বলেছেন যে অর্থনৈতিক সমস্যা কয়টি? তিনটির এক ক হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করা হবে। তাহলে এই যে কি কতটুকু উৎপাদন করবে, এটা নিয়ে ব্যবসায়ীরা উৎপাদনকারীরা ভাবছে, এটা একটা তাদের মৌলিক সমস্যা। আচ্ছা, তারপরে দ্বিতীয় মৌলিক সমস্যা হচ্ছে কি উপায়ে উৎপাদন করা হবে। তার জন্য আমরা এই ক্ষচিত্রে আসতে পারি। ক্ষচিত্রে হচ্ছে উৎপাদন করার জন্য দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে শ্রম নির্ভর উৎপাদন পদ্ধতি, আর একটা হচ্ছে মূলধন নির্ভর উৎপাদন পদ্ধতি। এখন মূলধন নির্ভর উৎপাদন পদ্ধতি আর শ্রম নির্ভর উৎপাদন পদ্ধতির মধ্যে পার্থক্য হচ্ছে যে দেশে শ্রমিক সস্তায় পাওয়া যায় সেই দেশে উৎপাদনকারীরা তারা শ্রমিক বেশি নিয়োগ করে উৎপাদন করবে, যাতে উৎপাদন খরচ তাদের কম হয়। আর যে দেশে মূলধন বেশি, সে দেশে তারা মূলধন ব্যবহার করে উৎপাদন করবে। যেমন আমেরিকার মতো দেশে তারা কি করে, মূলধন, তাদের টাকা পয়সা অনেক বেশি, শ্রমিক মজুরি বেশি, তার জন্য তারা কী করবে, মূলধন নির্ভর উৎপাদন পদ্ধতি ব্যবহার করবে। আর আমাদের মতো দেশে, গরিব দেশ আমাদের দেশে সস্তায় অনেক শ্রমিক পাওয়া যায়, যার জন্য আমাদের দেশে কী করবে, মজুরি নির্ভর শ্রমিক নিয়োগ করবে। তো যার জন্য আমরা এই চিত্রটা দেখতে পাচ্ছি, এই যদি আমি আমেরিকা ধরি আর বিদ্যুৎ যদি আমি বাংলাদেশ ধরি, তাহলে আমেরিকা উৎপাদন করবে হলো এই বিদ্যুতে, কারণ K1 গ্রেটার দেন L1, L1-এর চাইতে K1 বড়। তার মানে কি, আমেরিকা বেশি পুঁজি ব্যবহার করছে। আর বিপরীত তুমি বি বাংলাদেশ, তারা কী করছে, এই বি বিন্দুতে তারা বেশি শ্রম নিয়োগ করছে, শ্রমিক বেশি নিচ্ছে, মূলধন কম নিচ্ছে। কারণ বাংলাদেশে মূলধন কম এবং শ্রমিক বেশি, যার জন্য তারা কী করছে, বি বিন্দুতে থাকছে। বি বিন্দু হচ্ছে বাংলাদেশের জন্য আর এ বিন্দু হচ্ছে আমেরিকার জন্য। তো তোমরা দেখো এখানে কি হবে, K1 গ্রেটার দেন L1, আর এখানে হবে T2 সমান K2 গ্রেটার লেস দেন L1। তাহলে কি তোমরা বুঝতে পারছো যে এখানে কি বলছে, যে উৎপাদন পদ্ধতি নির্বাচন করাও কিন্তু উৎপাদন করার জন্য একটা সমস্যা। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নটা বুঝতে পারলাম যে কি উপায় উৎপাদন করা হবে। তাহলে উৎপাদনকারী যখন উৎপাদন করে তখন সে সিদ্ধান্ত গ্রহণ করবে যে তার জন্য কোনটা সহজ হবে, উৎপাদন খরচ কম হবে, উৎপাদন ব্যয় কম হবে, সে ওই পদ্ধতি অবলম্বন করে। কারণ যদি শ্রমিক যদি সস্তায় পাওয়া যায় তাহলে সে শ্রমিক বেশি নেবে, মূলধন কম নেবে, নিয়ে সে শ্রম নির্ভর উৎপাদন পদ্ধতি ব্যবহার করবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা গ চিত্রে আসতে পারি। গ চিত্রে এটা হলো আরেকটি মৌলিক সমস্যা, তৃতীয় মৌলিক সমস্যা, কার জন্য উৎপাদন করা হবে। আমরা কার জন্য উৎপাদন করবো? উৎপাদনকারী যখন উৎপাদন করে তখন কিন্তু সে চিন্তা করবে যে আমরা উৎপাদন করছি, উৎপাদনটা যেন স্টক থেকে না যায়, যদি অবৈধ থেকে যায় তাহলে উৎপাদনকারী লস। সেজন্য সে কী চিন্তা করবে, যে আমি জিনিসটা কার জন্য উৎপাদন করবো। ধনী এবং গরিব দুটা শ্রেণী আছে আমাদের সমাজে। তো ধনী শ্রেণী এখন যদি উৎপাদনকারী মনে করো যে ফ্যান আমি তৈরি করে, তাহলে ওটা গরিব শ্রেণী ব্যবহার করতে পারবে। আর যদি এসিয়া তৈরি করে তাহলে ওটা ধনী শ্রেণী ব্যবহার করতে পারবে। তো উৎপাদনকারীকে ভাবতে হবে যে আমি যে দ্রব্য তৈরি করছি এটা কাদের কাছে বিক্রি করবো, ধনী শ্রেণীর কাছে না গরিব শ্রেণীর কাছে। তো এগুলো নির্বাচন করার আগে তাকে ওই দেশের জনসংখ্যার উপর নির্ভর করে। আমাদের কৃষি প্রধান দেশ, আমাদের দেশে গরিব মানুষের সংখ্যা বেশি, ধনী মানুষের সংখ্যা কম। সেই জন্য উৎপাদনকারীকে তখন ভাবতে হয় যে আমি কি এসি উৎপাদন করবো না আমি ফ্যান উৎপাদন করবো। তো সে যখন এই সমস্যায় পড়ে যায়, এটা তার একটা মৌলিক সমস্যা। উৎপাদনকারীকে তখন বিচার, একটা দেশের অবস্থা বিচার বিবেচনা করে তাকে সিদ্ধান্ত নিতে হয় যে আমি আসলে কী উৎপাদন করবো, আমি কি ফ্যান উৎপাদন করবো ধনীদের জন্য না এসি উৎপাদন করবো। তো এটা হচ্ছে মৌলিক সমস্যা। তো তাহলে আমরা এই যে স্যামুয়েলসন বলেছেন যে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলি তিনটি, কী 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 এবং কত উৎপাদন করা হবে, কী উপায় উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। তাহলে কি আমরা বুঝতে পারলাম? তোমাদের চিত্র যদি কোনো সমস্যা থাকে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এবং আমি আশা করি যে তোমরা অচিরেই বই কিনে তোমরা আমি আজকে যা যা পড়াইলাম সেগুলো তোমরা বইয়ের মধ্যে পাবে এবং তোমরা সেগুলো চর্চা করবে। ঠিক আছে? তাহলে আমি এখন তোমাদেরকে কিছু আজকে যা যা পড়ানো হলো তার থেকে কিছু তোমাদের আমি MCQ প্রশ্ন বলতে পারি। 1 নম্বর হচ্ছে অর্থনীতির জনক কে? অ্যাডাম স্মিথ। উনি কত সালে বই লিখেছেন? 1776 সালে। বইটির নাম লিখে দিয়েছি। তারপরে অথবা এল রবিন্স একটি বই লেখেন, উনি কত সালে লিখেছেন? 1931 সালে। সেই বইটির নাম
নাম তোমাদের লিখে দিয়েছি। এগুলো হলো তোমাদের এমসিকিউর জন্য আসবে। তারপরে অ্যানালিসিসের সংখ্যাটা তোমরা ভালো করে মুখস্থ করবে। তারপর রবিনসের যে সংখ্যাটা আছে সেটা মুখস্থ করবে। তারপর রবিনসের সংখ্যা বিশ্লেষণ করলে তিনটি বিষয় বেরিয়ে আসবে, তিনটি বৈশিষ্ট্য বেরিয়ে আসবে। একটা হচ্ছে অসীম অভাব, সীমিত বা দুষ্প্রাপ্য সম্পদ, সীমিত সম্পদের সাহায্যে বিকল্প ব্যবহার। তাহলে এই তিনটা জিনিসকে নিয়ে স্যামুয়েলসন যে অর্থনৈতিক সমস্যাগুলিগুলো আলোচনা করেন সেটাই হচ্ছে এই সমস্যাগুলো। এই সমস্যাগুলো থেকে এই চিত্রগুলো আসছে। ঠিক আছে, তাহলে তোমরা আগামী ক্লাসে আমি তোমাদেরকে এগুলো একটু বলবো, দেখি তোমরা পারো কিনা। আর যদি তোমাদের কোনো প্রশ্ন আছে তাহলে আমাকে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে সমাধান করে দেওয়ার। আর যদি আল্লাহ বাঁচায় রাখে আমি আগামী ক্লাসে তোমাদেরকে অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করবো। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।